আজকে আমি পাওয়াল না হ্যাঁ যারা সবার না one person is waiting for it. তাহলে আমরা মনে হয় শুরু করে দেই না ঠিক হ্যাঁ তাহলে আজকে বোঝা যাচ্ছে কিনা Yes, sir. Yes, sir. আচ্ছা ওই যে আজকে তোমাদের সাথে যেটা আমার থার্ড ইয়ারের তো ফার্স্ট ক্লাস তো সেক্ষেত্রে আজকে যে টপিকসটা আলোচনা হবে সেটা হচ্ছে অ্যাপ্রোচ টু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অথবা ডাইজেস্টিভ সিস্টেম হ্যাঁ তো আমার মনে হয় তোমরা বেসিকে এগুলা পড়ে আসছো আজকে তারপরেও বেসিকে দু একটা কথাবার্তা আমাদের হবে এরপর আমরা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড সেখানে যে একটা বিষয় আলোচনা করব যদিও বা একসাথে সেখানে হেপাটোবিলিয়ারি সিস্টেম সহ দেওয়া আছে কিন্তু আমার মনে হয় আজকে এটাই আলাপ করতে পারলে আমরা মনে করবো যে না ঠিক আছে আমাদের মোটামুটি একটা পর্যায়ে আমরা যাব তাহলে আমরা সবাই digestive system the GIT is extend from the mouth to anus and associated organ liver pancreas gallbladder etc কেমন তাহলে সেখানে ডিফারেন্ট পার্টের ফাংশন কি আমরা সবাই জানি as well as the এগুলা প্যাথোলজি কি হতে পারে সেটা একটু দেখব যেমন ওরাল ক্যাভিটিতে আমরা ফুড প্রসেস করে সেটা ফুড বোলাসটা ফেরিংস হয়ে ইসোফেগাসে সেটা টাং এর মাধ্যমে আমরা কি করি প্রপেল করি দেন ইসোফেগাস ইজ এ ফুড সেখান থেকে ইসোফেগাস থেকে দুটা স্ফিংটার থাকে আমরা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এন্ড আপার ইসোফেজিয়াল স্ফিংটার এগুলোর মাধ্যমে সেটা ফুড ট্রান্সমিট করে কোথায় দেয় স্টোমাকের দুটা পার্ট একটা হচ্ছে আপার পার্টটাতে ইউজুয়ালি ফুড স্টে হয় few hours about 4 hours and subsequently it's সেখানে ফুড প্রসেস হয় এবং আদার্স ফাংশন আছে ইমিউনোলজিক্যাল ফাংশন অ্যাবজর্পশন সেগুলা স্মল Sir, ইন্টেস্টাইন অনেকে ঢুকতে পারতেছে না। তাই না স্লাইড দেখা যাচ্ছে না লাইট দেখা যাচ্ছে না না স্যার দেখা যাচ্ছে, স্যার। দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে, স্যার। না স্যার দেখা দেখা যাচ্ছে না যাচ্ছে না আমরা ব্ল্যাক দেখতেছি আচ্ছা দাঁড়াও আচ্ছা দাঁড়াও এখন দেখা যাচ্ছে কিনা না
স্যার নো স্যার Black ব্ল্যাক দেখা আছে। যাচ্ছে এখনো হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এখনো ব্ল্যাক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না। তো কেউ কেউ বলছে দেখা যাচ্ছে আর কেউ দেখা যাচ্ছে না, বুঝতেছি না। এখন দেখা যাচ্ছে স্যার না? যারা যারা দেখতে স্যার, দেখা পাচ্ছে যাচ্ছে। তাদের ক্ষেত্রে বলে চেঞ্জ করা যাচ্ছে, মানে তারা একটা স্লাইডে জাস্ট দেখতেছে। আমি একটাও দেখতেছি না, আমার স্যার এখানে আমি তো দেখাচ্ছে একটাও দেখতেছি না। আমার এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে। টিআইটি ওই পেজটাই দেখা যাচ্ছে শুধু। তাই না? এখনো দেখা যাচ্ছে না? নো স্যার। ল্যাব রয়েছে সারা দেশ জুড়ে। আচ্ছা, এই যে এখানে তো একজন লাগবে, স্লাইডে আসতেছে না তো কাউকে পাঠান। হ্যাঁ, ওই যে না, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আসতে হবে মনে হচ্ছে এখানে। এখন কি বোঝা যাচ্ছে না? হ্যালো, স্যার আপনি স্লাইডটা চেঞ্জ করে জি, দেখেন স্যার। তো। স্লাইডটা একটু চেঞ্জ আছে? করুন স্যার। এখন বোঝা যাচ্ছে? স্যার পুরো ব্ল্যাক। স্যার আমরা পুরো ব্ল্যাক দেখতেছি এখনো। জি স্যার, ব্ল্যাক ব্ল্যাক। Yes, sir. ব্ল্যাক স্ক্রিন স্যার। ব্ল্যাক স্ক্রিন, হ্যাঁ? দাঁড়াও, একটু আমার মনে হয় অ্যাপ্রোচ অফ আচ্ছা শুনেন, এই এখানে তো শেয়ার হচ্ছে না, এখানে ওদের সাথে স্লাইডটা শেয়ার হচ্ছে না। আমি ওই যেমন আপনার দেখেন, শেয়ার ওপেন করছেন? হ্যাঁ এগুলো তো স্টপ শেয়ার দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, ওরকম কিছু না দেখছি। তোমরা তো কেউ ভিডিও ওপেন করো নাই। স্লাইড গুলো দেখতে পাচ্ছি না, লাইক দেখতেছে। এখন দেখতেছি কিনা জিজ্ঞেস করি। এখন দেখা যাচ্ছে কিনা? জি স্যার। জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। স্যার এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। আমরা একবার আমরা পারমিট না করলে ভালো হবে, কারণ এগুলো ডিস্টার্ব হচ্ছে বেশি। তাহলে আমি লাগলে এদিকে থাকলেও লাগলে কাটবো, আমাদের হ্যাঁ, আমার নাম্বার তো আমার এখানে নাই, এখানে ডায়াল লিস্টে থাকে। তাহলে আমরা বলছি যে ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট হচ্ছে এটা, কাজ করে না বাটন, এটা কাজ করে না? যে আমরা বলছি যে ডাইজেস্টিভ মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এক্সটেন্ড ফ্রম দ্য মাউথ টু অ্যানাস and associated organ are liver, gallbladder, pancreas. And you know that the different part of the GIT function. সেটা usually in oral cavity we process the food. Subsequently we transmit the food in esophagus, which is muscular tube about 25 cm. It has two sphincter, upper and lower esophageal sphincter. With the help of sphincter
Food material passes to the stomach, where the food is stay few hours and mixed with the gastric juice and help in digestion. Ultimately, food digested in small intestine and also small intestine part in absorption. And we note that there is a lots of disease or symptoms are related to the GIT. Commonly, a patient presented to us with the complaints of nausea, vomiting, dyspepsia, and GI bleeding, both upper and lower GI bleeding, diarrhea, weight loss, constipation, and abdominal pain. এটুকু তো তোমরা বুঝছো, তাই না? জি স্যার। তাহলে in GIT, several symptoms present. Number one, vomiting or nausea, dyspepsia, GI bleeding, diarrhea, weight loss, constipation, abdominal pain, etc. হ্যাঁ, রোল 2 কি বল 32 কি বলতে যাচ্ছে? তাহলে ভমিটিংটা কি? এটা হচ্ছে expulsion of the food material from the GIT through the mouth. সেখানে এটা একটা রিফ্লেক্স মেকানিজম, সেটা অনেকগুলা কজ আছে। মোস্ট কমন কজ হচ্ছে জিআই রিলেটেড কজ, যেমন পেপটিক আলসার ডিজিজ, স্পেশালি ইন কেস অফ দ্য গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন and gastric carcinoma or gastroparesis, or inflammation of abdominal structure like the or GIT, যেমন appendicitis, cholecystitis, pancreatitis, and most common cause of vomiting is intestinal obstruction and hepatitis, gastroenteritis, and urinary tract infection. Non-GI cause, psychogenic and central nervous system disorder like migraine, raised ICP due to any cause, meningitis, vestibular neuritis, and metabolic cause, diabetic ketoacidosis, and Addison disease. সেই ডিজিজগুলো সম্বন্ধে তোমাদের পরিচিতি নাই, আমরা আস্তে আস্তে হয়তো অনেকেই হয়তো টুকটাক শুনেছো, ঠিক আছে। সাবসিকুয়েন্টলি যখন তোমাদের ডিজিজ ওয়াইজ পড়ানো হবে তখন হয়তো সেগুলো আমরা দিয়ে দেবো। আজকে আমরা একটু সিমটমস গুলো তোমাদেরকে বলবো জাস্ট। And other common cause of vomiting are different drugs like NSAIDs, opioid, digoxin, antibiotics, and cytotoxic drugs also. একটা পেশেন্ট যখন বমি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে অ্যাজ এ থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সিমটম অ্যানালাইসিস, অথবা কিভাবে আমি হিস্ট্রিটা নিব, জাস্ট তোমাদের হিস্ট্রি পর্যন্ত দরকার। সেখানে কমন তোমার কতগুলা ফিচার্স থেকে আমরা ডায়াগনোসিসে পৌঁছতে পারি। একটা হচ্ছে যেমন প্রজেক্টাইল ভমিটিং অফ লার্জ ভলিউম অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট দ্যাট ইজ নট বাইল স্টেইন, ইট ইন্ডিকেট দ্য গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। স্টোমাকের যে পাইলোরাস আছে সেখানে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে যে ভমিটিং হবে সেখানে কোনো বাইল স্টেন থাকবে না। And bile stain vomit suggests the obstruction discharge through the pylorus. Or vomiting without warning may occur in raised ICP. Raised ICP means intracranial pressure raises. সেখানে due to যেমন intracranial space occupying lesion like কোনো টিউমার আছে কিনা, কোনো সিস্ট আছে কিনা, অ্যাবসেস আছে কিনা, যদি সেরকম যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে, আর অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, অথবা সেখানে যদি
হয় তাহলে মানে সিএসএফ সার্কুলেশন যদি হ্যাম্পার্ড হয় তাহলে পরে রেস্ট আইসিপি হতে পারে। On that cases, patient may present with vomiting without warning. Vomiting may be caused by the severe pain, like in case of renal or biliary colic. যেমন renal stone, especially ureteric stone or biliary stone যদি থাকে colidopolyposis, সেক্ষেত্রে পেশেন্টের সিভিয়ার পেইন হতে পারে, কলিকি পেইন হয়। and myocardial infarction, এটা একটা নন জিআই কজ। চেস্টে পেইন হয় ইউজুয়ালি ইন কেস অফ দ্য মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্টের যেই তোমার এমআই বলি আমরা। বাট ইন কেস অফ দ্য ইনফেরিয়র এমআই, মানে হার্টের যদি ইনফেরিয়র ওয়ালে যদি ইনফেকশন হয়, অন দ্যাট কেসেস পেশেন্ট মে প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল পেইন উইথ ভমিটিং, মানে এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে আসতে পারে অথবা বমি নিয়ে আসতে পারে। তাহলে আমরা একটু বুঝছো নাকি তোমরা, শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। বমি সম্বন্ধে আমরা একটু জানলাম যে সেটার অনেকগুলো কজ আছে। আমরা হিস্ট্রি নেওয়ার সময় আমরা তার কোনো ড্রাগের হিস্ট্রি আছে কিনা, তবে এখানে একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি ইন কেস অফ দ্য ফিমেল স্পেশালি ইন চাইল্ড বিয়ারিং এজ, সেখানে প্রেগনেন্সি ইজ দ্য কমন কজ ভমিটিং, কেমন? তাহলে সেটাও আমাদেরকে ফিমেলের ক্ষেত্রে তাহলে সেটা আমাদের হিস্ট্রি নিতে হবে, ড্রাগ হিস্ট্রি লাগবে। আর ডিজিজ ওয়াইজ আমরা স্পেসিফিক যে সিমটমসগুলো আছে সেগুলোকে টার্গেট করে যদি কোয়েশ্চেন করি তাহলে আমাদের ভমিটিং এর কজগুলো আমরা ট্রেস করতে পারবো। তাহলে ভমিটিং আমার মনে হয় শেষ। স্যার এখনো অনেকে জয়েন করতে পারছে না স্যার, একটু অ্যাকসেপ্ট করতে হবে স্যার। আমাদের এখন তাহলে শোনো, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। এখন স্যার ওর নাকি নেটওয়ার্ক লস হয়েছিল স্যার, মানে ও স্যার ক্লাসে ঢুকছিল স্যার। থাকলে আর পড়াবো কখন? তোমাদের অনেকগুলো স্লাইড আছে, বুঝছো না? এখন শুধু যদি আমি জয়েনই দিতে থাকি তাহলে তো আমি আর বলতে পারবো না এখানে। বুঝছি তো? নেক্সট সিমটম হচ্ছে ওয়েট লস। এখানে এটা ওয়েট লস নট অনলি রিলেটেড টু দ্য জিআইটি, এটা বডির যে কোনো প্যাথোলজিক্যাল কারণে হতে পারে, যে কোনো সিস্টেমের। তবে স্পেশালি ইন কেস অফ দ্য, এটা জিআইটির সাথে রিলেটেড বলা হয়েছে, আমরা দেখতেছি যেহেতু এটা ডায়েটের সাথে একটা সম্পর্কযুক্ত আছে এবং ডিফারেন্ট GI disease causes the significant weight loss. When we call the significant weight loss, if the patient loses the weight about 3 kg over the 6 months, it causes significant weight loss. And most commonly, dieting is a one factor in case of physiological cause, exercise and starvation. Number 2 হচ্ছে প্যাথোলজিক্যাল কি কজ আছে ওয়েট লসের। সেখানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজগুলো আমরা একটু বলি, যে একটা আমরা যেগুলো দেখছি সেখানে, সেটা হচ্ছে যেমন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অথবা তোমার গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রোপ্যারেসিস, এই ধরনের ডিজিজগুলোতে কিন্তু ওয়েট লস হয়। গ্যাস্ট্রিক কার্সিনোমা ইটস মোস্ট কমন। আমরা যদি দেখি যে পেশেন্ট খেতে পারে না, অথবা ইসোফেজিয়াল কার্সিনোমা, অথবা ইসোফেজিয়াল স্ট্রিকচার, অথবা অ্যাকাইলেশিয়া কার্ডিয়া, যেটা তোমার স্পিকারটা, লোয়ার ইসোফেজিয়াল স্পিকারটা ওপেন হতে পারে না, এই তখন ডাইলেটেশন হয়ে যায়, ইসোফেগাস মেগা ইসোফেগাস হয়, তখন সেক্ষেত্রে পেশেন্টের ওয়েট লস হয়। কেমন? অন্যান্য কজগুলো আছে ডিফারেন্ট সিস্টেমিক ডিজিজ, সেগুলো আজকে আমরা এখানে বলবো না। তাহলে প্যানক্রিয়াটিক ডিজিজ যেমন প্যানক্রিয়াটিক কার্সিনোমা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অথবা জিআই ডিজিজের মধ্যে যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সেটা দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ক্রস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস, সেগুলোতে ওয়েট লস হয়, সিগনিফিক্যান্ট ওয়েট লস। তাহলে এবং লিভার ডিজিজ, সেখানে সিরোসিস, সেখানে ওয়েট লস হয়। হেপাটোসেলুলার কার্সিনোমা, সেখানেও ওয়েট লস হয়। আমরা সেটা লিভারের সাথে তখন একটু আলাপ করবো, এটা একটা। তাহলে ওয়েট লস কখন বলবো আমরা? তাহলে হচ্ছে 3 kg ওভার 6 মান্থ যদি সেই ওয়েট লস করে তাহলে সেটাকে সিগনিফিক্যান্ট বলবো। সেখানে ফিজিওলজিক্যাল কজের ক্ষেত্রে ডায়েটারি একটা ফ্যাক্টর আছে, আর এক্সারসাইজ আর স্টারভেশন। প্যাথোলজিক্যাল আমরা বলছি। নেক্সট হচ্ছে ডিসফেজিয়া। ডিসফেজিয়া তো আমরা জানি সবাই, সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। পেশেন্ট সোয়ালো করতে পারবে না ফুড, কিন্তু এর সাথে রিলেটেড আরো দুটো টার্মিনোলজি আছে। একটা হচ্ছে গ্লোবাল সেন্সেশন, সেটা স্পেশালি ইন ইয়াং ফিমেল অনেক সময় আমাদের কাছে প্রেজেন্ট করে
যে স্যার আমার গলায় কি একটা জানি আটকায় আছে, দেখা যাচ্ছে সেখানে কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে ফাংশনাল একটা ডিজিজ। তাহলে সেটা হচ্ছে কি, ইন হুইচ অ্যানশাস পিপল ফিল অ্যালার্ম ইন দ্য থ্রট উইথাউট অর্গানিক কজ। সেটা সাধারণত আমরা সাইকিয়াট্রিক কম্পোনেন্ট হিসেবে অনেক সময় সেটাকে অর্গানিক কজগুলো এক্সক্লুড করে ডায়াগনোসিস করি। বুঝছো তো এটুকু সবাই? জি স্যার। Then another terminology is odynophagia. এটা হচ্ছে কি, pain during the swallowing, usually from gastroesophageal reflux disease or candidiasis. সেটা কি, সেটা হচ্ছে candidiasis is a fungal infection. সেটা যদি oral cavity তে ইনভলভ থাকে অথবা ইসোফেগাসে যদি ইনভলভমেন্ট হয়, on that cases patient কিন্তু কোনো খাওয়া দাওয়া সোয়ালো করার সময় খুব বেশি ব্যথা পায়, সেটাকে অডানোফেজিয়া বলে। আর জার্ড বলে, জার্ড হচ্ছে কি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। সেখানে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের কাজ হচ্ছে যে ফুড ম্যাটেরিয়ালটা স্টোমাকে যাবে সেটাকে ইউজুয়ালি ব্যাক করতে দেয় না, রিফ্লাক্স করতে দেয় না। কিন্তু যখন সেটা স্ফিংক্টারের তোমার কোনো প্যাথোলজিক্যাল কোনো কারণে যদি সেটা তার ফাংশন লস হয়, অন দ্যাট কেসেস গ্যাস্ট্রিক কন্টেন্টটা রিফ্লাক্স হয় ইন ইসোফেগাস, সেখানে পেশেন্টের তোমার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের কাছাকাছি সেখানে ইসোফেগাসে তাহলে ইনফ্লামেশন হতে পারে, সেটাকেই বলা হচ্ছে জার্ড। কেমন? তাহলে হোয়াট আর দ্য কজেস অফ ডিসফেজিয়া? সেখানে ইউজুয়ালি ওরাল কজের কারণে হতে পারে, যেমন কোনো ওরাল আলসার যদি থাকে, টনসিলাইটিস থাকলে, পেরিনজাইটিস থাকলে হতে পারে, এবং জিআই কজের কারণে হতে পারে, স্পেশালি যদি ইসোফেজিয়াল ইনভলভমেন্ট হয়, লুমিনাল কোনো ডিজিজ থাকে, যেমন হচ্ছে ইসোফেজাইটিস, কোনো ইসোফেজিয়াল কার্সিনোমা অর বিনাইন টিউমার, সেখানে যদি লুমিনাল অবস্ট্রাকশন হয় সেখানে ডিসফেজিয়া হতে পারে। স্ফিংক্টারের প্রবলেম হলে, ওই যে যেটা বললাম অ্যাকালেশিয়া কার্ডিয়া, সেখানে নিউরোলজিক্যাল প্রবলেম হয়, যার কারণে পেশেন্টের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা ওপেন হয় না, অ্যান্ড আলটিমেটলি সেখানে ডিসফেজিয়া হয়, পেশেন্টের ফুড বুলাসটা ইউজুয়ালি পাস করে না ইন স্টোমাক। অ্যান্ড তাহলে অ্যান্ড এক্সট্রা ইসোফেজিয়াল যদি চেস্টে কোনো মাস থাকে, সেখান থেকে যদি ইসোফেগাসকে যদি কম্প্রেশন করে, তাহলে সেক্ষেত্রেও তোমার ডিসফেজিয়া হতে পারে। সাম নিউরোলজিক্যাল কজ, যেমন সেরিব্রোভাস্কুলার ডিজিজ, স্ট্রোকের পেশেন্টের তোমার ডিসফেজিয়া হতে পারে, স্পেশালি ইন কেস অফ দ্য বালবার অ্যান্ড সিডোভালবার পলসি। সেটা হচ্ছে কি, বালবার অ্যান্ড সিডোভালবার পলসি হচ্ছে যদি লোয়ার মোটর টাইপ অফ লিশন হয়, 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভ, তাহলে সেটাকে বালবার পলসি বলা হয়। আর সিডোভালবার পলসি হচ্ছে আপার মোটর নিউরাল লিশন অফ দি 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভ। তাহলে ইন কেস অফ দ্য সেরিব্রোভাস্কুলার ডিজিজ অর স্ট্রোক, সেখানে সিডোভালবার পলসি হতে পারে, আর যদি ব্রেন স্টেম ইনভলভমেন্ট হয় তাহলে সব বালবার পলসি। and other neuromuscular disease যেটা বললাম, অ্যাকালেশিয়া কার্ডিয়া, মাইস্টেনিয়া গ্রেভিস, and esophageal dysmotility and mechanical cause esophageal cancer, benign extrinsic compression, and systemic sclerosis. Systemic sclerosis হচ্ছে এটা একটা অটোইমিউন ডিজিজ। এই ডিজিজে দেখা যাচ্ছে যে তার ফাইব্রাস টিস্যুগুলা, ওই যে যেমন বিশেষ করে তোমার স্মুথ মাসেলস অর সাবকিউটেনিয়াস টিস্যুগুলা ফাইব্রোসিস হয়, সেখানে স্মুথ মাসেল যখন ফাইব্রোসিস হয় তাদের ডিসফেজিয়া হয় when involving the esophagus or esophagus. বুঝতে পারছো? জি স্যার। এখনো এডমিট দেখাচ্ছে, আসলে এর মধ্যে ওদেরকে মনিটরের নাম কি বলো তো? স্যার বেলাল স্যার। হ্যাঁ স্যার বেলাল। বেলাল? জি স্যার। ওকে আছে না? জি স্যার আমি আছি স্যার। আচ্ছা শোনো, তাহলে কতক্ষণ পর্যন্ত আমরা পারমিট করব সবাইকে? এখন তো অলরেডি অর্ধেক শেষ, বুঝছো না? স্যার মেইন প্রবলেমটা হচ্ছে স্যার, মানে অনেকে জয়েন দেওয়ার পরেও স্যার আবার নেটওয়ার্কের ডিস্টার্বে বের হয়ে যেতে হচ্ছে। আচ্ছা যাক, তাহলে শোনো, ডিসফেজিয়া তাহলে আমরা কিভাবে হিস্ট্রি নিব? আসলে
তাহলে প্রথমে সেটা পেইনফুল অথবা পেইনলেস কিনা আমরা সেটা দেখব। যদি পেইনফুল অথবা পেইনলেস থাকে তাহলে আমরা পেইনফুল থাকলে আমরা বুঝবো যে যার কোনো ইনফেকশন অর ইনফ্লামেশন, দ্যাট মিনস ক্যান্ডিডিয়াসিস আছে কিনা অর ইসোফেজাইটিস আছে কিনা সেগুলো আমরা বুঝতে পারবো। আর পেইনলেস হলে সেক্ষেত্রে অ্যাকালেশিয়া, কার্ডিয়া আর আদার সেগুলো আমরা চিন্তা করব। আর ইস ডিসফেজিয়া ইন্টারমিটেন্ট অর প্রগ্রেসিভ? ইন্টারমিটেন্ট হয় কখন? আমরা মাইস্থেনিয়া গ্রেভিস একটা ডিজিজ তোমাদেরকে আগের স্লাইডে দেখিয়েছি, সেটা হচ্ছে কি নিউরোমাসকুলার ডিজিজ। সেখানে নিউরোমাসকুলার জাংশনে যদি তার পোস্ট সাইনাপটিক যেই আছে সেখানে যদি তার যে অ্যাসিটাইলকোলাইন যে রিসেপ্টর আছে সেগুলো যদি ডিস্ট্রাকশন হয় তাহলে পেশেন্টের তখন মাসেল উইকনেস হয়। তোমার এক্সজশনে গেলে মাসেলগুলো উইক হয়ে যায়, তাহলে ইন্টারমিটেন্ট ডিসফেজিয়া হয় অন দ্যাট কেসেস। তাহলে সেক্ষেত্রে মাইস্থেনিয়া গ্রেভিস ইন্টারমিটেন্ট ডিসফেজিয়া যদি বলে তাহলে আমাদের মাথায় কাজ করবে। প্রগ্রেসিভ যদি হয় তাহলে তার কোনো ইসোফেজিয়াল ক্যান্সার অথবা কার্সিনোমা এগুলা হচ্ছে কিনা আমরা সেটা চিন্তা করব। অ্যান্ড হাউ লং ইজ দ্য হিস্ট্রি অফ ডিসফেজিয়া, সেটা আমাদেরকে অনেক সময় হেল্প করে, সেটা ফাংশনাল কিনা অথবা অর্গানিক কিনা। ইজ দেয়ার প্রিভিয়াস হিস্ট্রি অফ ডিসফেজিয়া অর হার্টবার্ন? হার্টবার্ন যদি থাকে তাহলে আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেটা আমরা চিন্তা করব আগে থেকে যদি হার্টবার্ন থাকে। ইজ দ্য ডিসফেজিয়া ফর সলিড, লিকুইড অর বোথ? সেখানে আমরা তার কোনো অ্যাকালেশিয়া, কার্ডিয়া অথবা কোনো গ্যাস্ট্রিক কার্সিনোমা সেগুলো আমরা বুঝতে পারবো। অ্যাট হোয়াট লেভেল ডাজ ফুড স্টিক? সেটা যদি আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি তাহলে আমরা বুঝতে পারবো এটা কি ইনিশিয়েশনের প্রবলেম হচ্ছে নাকি ইসোফেগাসে কোথাও গিয়ে সেটা আটকা যাচ্ছে মনে হচ্ছে, তাহলে ওই জায়গায় তার অবস্ট্রাকশন আছে কিনা সেগুলো আমরা বুঝতে পারবো। আর যদি ইনিশিয়েশনের প্রবলেম হয় সোয়ালোয়িং এ তাহলে অন দ্যাট কেসেস সেটা নিউরোমাসকুলার অথবা নিউরোলজিক্যাল কজ কিনা আমাদের মাথায় আইদার বালবার, সেরিব্রাল আর সেগুলো আমরা খেয়াল করবো, সেরিব্রোভাস্কুলার ডিজিজ কিনা। বোঝা গেছে তো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসপেপসিয়া। এটা হচ্ছে এটা বলা হচ্ছে যে সিমটমস such as discomfort, bloating, nausea which are thought to originate from the upper GIT especially. তাহলে সেখানে পেশেন্ট একটা একটা কমপ্লেইন করে আমাদের কাছে আসে, পেটে গ্যাস হয়ে গেছে অথবা পেট ফুলে গেছে অথবা সেরকম পেটে কোনো অশান্তি লাগে বলে রোগীরা, বমি বমি লাগে। তাহলে এই ধরনের যদি সিমটমস বলে সেটাকে আমরা কি বলবো? ডিসপেপসিয়া। এটা ইউজুয়ালি আপার জিআইটি কজ, যেমন পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রাইটিস অথবা তার কোনো প্যানক্রিয়াটিক কোনো কজ কিনা। প্যানক্রিয়াটাইটিস অনেক সময় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সেগুলোতে এরকম হতে পারে, অথবা লোয়ার জিআইটি কজ ইভেন সেরকম ডিসপেপসিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেমন কার্সিনোমা কোলন অনেক সময় এলডারলি পেশেন্টের ক্ষেত্রে আমরা সেগুলো অনেক সময় চিন্তা করবো। কিছু সাম ড্রাগস অলসো সেখানে পটাশিয়াম কন্টেইনিং ড্রাগস আর এক্সট্রা সেগুলো অনেক সময় ডিসপেপসিয়া করে। তবে একটা রোগী যখন আমাদেরকে সেরকম কমপ্লেইন করবে যে ডিসপেপসিয়া, তখন আমরা পেশেন্টের কথাকে আমরা গুরুত্ব দিব কখন? তাহলে তার অ্যালার্মিং ফিচার্স আছে কিনা সেটা আমরা চার্জ করবো। সেগুলো কি? পেশেন্টকে আমরা সাথে সাথে জিজ্ঞেস করবো তার ওয়েট লস আছে কিনা। ওই যে সিগনিফিক্যান্ট ওয়েট লস বলছিলাম যেটা 3 কেজি ওভার দ্য 6 মান্থ, সেরকম যদি আমাদেরকে হিস্ট্রি দেয় তাহলে আমরা সেটা মাথায় নিব যে তার ডিসপেপসিয়া, কোনো তার গ্যাস্ট্রিক কার্সিনোমা অথবা প্যানক্রিয়াটিক কোনো প্যাথোলজি আছে কিনা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা অথবা আদার্স কোনো কজ, যেমন লাইক তোমার জানি কোলনিক কার্সিনোমা অলসো সামটাইমস সেখানে ডিসপেপসিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা, হেমাটোমেসিস আর মেলানা, সেগুলো কি? তাহলে বমির সাথে যদি ব্লাড যায় সেটাকে হেমাটোমেসিস বলে, আর অল্টার ব্লাড যদি স্টুলের সাথে পাস করে সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক টারি স্টুল। প্রেজেন্ট ইন ব্ল্যাক টারি স্টুল যদি থাকে তাহলে সেখানে ফাউল স্মেলিং, তাহলে সেটাকে বলা হচ্ছে মেলানা। তাহলে সেগুলো আছে কিনা, সেগুলো যদি থাকে তাহলে আপার যে ব্লিডিং হচ্ছে কিনা সেটা আমাদের মাথায় কাজ করবে, সেটাও একটা অ্যালার্মিং ফিচার্স। স্যার, জি, অ্যানিমিয়াতে কেন ডিসপেপসিয়া হয়? কোথায়? অ্যানিমিয়াতে ডিসপেপসিয়া হচ্ছে না, আমরা এটা কজ পড়াচ্ছি না তো। অ্যালার্মিং ফিচার্স অফ ডিসপেপসিয়া মানে অ্যালার্মিং ফিচার্স ইন ডিসপেপসিয়া। আমরা ডিসপেপসিয়াটাকে কখন ক্লিনিক্যালি গুরুত্ব দিব, অর্থাৎ তাকে ইনভেস্টিগেট করব। এমন ডিসপেপসিয়া একটা অনেক সময় নন স্পেসিফিক
symptoms হতে পারে। But when the patient present with dyspepsia associated with the weight loss, anemia, hematomesis, melena, vomiting, dysphagia, or palpable abdominal mass, then we charge the patient carefully to find out any serious pathology like the intra-abdominal malignancy like carcinoma stomach or bleeding peptic ulcer disease. বুঝা গেছে? জি স্যার। হেমাটোমেসিস আর মেলানাটা কি আরেকবার বলবেন? বুঝি না? হেমাটোমেসিস আর মেলানা হ্যাঁ, ওগুলো একটু আরেকবার বলুন তাহলে কি? আরেকবার বলতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, ওই যে করছিল অ্যানিমিয়াতে কেন ডিসপেপসিয়া হয়, বুঝা গেছে? জি স্যার অ্যানিমিয়াটা বুঝছি। ডিসপেপসিয়া পেশেন্টের অ্যানিমিয়া থাকলে তখন পেশেন্টকে আমরা ইনভেস্টিগেট করব টু ফাইন্ড আউট এনি significant pathology like that কোনো তার কোনো কার্সিনোমা আছে কিনা স্টোমাকে আর আদার সিরিয়াস প্যাথোলজি গুলো আছে কিনা আমরা তখন চার্জ করব। আর হেমাটোমেসিস হচ্ছে ভমিটিং এর সাথে যদি তার ব্লাড থাকে তখন বলা হচ্ছে হেমাটোমেসিস। আর মেলানা হচ্ছে অল্টার্ড ব্লাড পাসেস ইন স্টোল, তাহলে সেখানে সেটাকে ব্ল্যাক টারি স্টোল বলে, সেটাকে মেলানা বলে। তাহলে সেই দুটা কখন হয়? সেই দুটা হবে যখন আপার জিআই ব্লিডিং হয়, তখন আমরা বমির সাথে ব্লিডিংও পেতে পারি, অথবা তার স্টোলের সাথে অল্টার্ড ব্লাড যেতে পারে, যেহেতু সেখানে গ্যাস্ট্রিক জুইসের কারণে সেখানে তার ডাইজেশন হয় ব্লাডটা, তখন তার অল্টার্ড ব্লাড হয়ে যায়। কেমন? স্যার থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছো তাই না? জি স্যার। জি, তাহলে আমরা এগুলা নেক্সট যাই। এই যে আপার জিআই ব্লিডিং এবং লোয়ার জিআই ব্লিডিং, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, এটা একটা ইমার্জেন্সি। এখানে বিশেষ করে আপার জিআই ব্লিডিং যদি নিয়ে পেশেন্ট আসে তাহলে সেটাও একটা ইমার্জেন্সি, আর যদি একুইট লোয়ার জিআই ব্লিডিং নিয়ে আসে সেটাও ইমার্জেন্সি। তাহলে সেক্ষেত্রে কজ কি কি হতে পারে? আমরা বলছি যে হেমাটোমেসিস কি ইজ দ্য ভমিটিং অফ ব্লাড, হ্যাঁ, আর মেলানা কি ইজ দ্য প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল কন্টেনিং অল্টার্ড ব্লাড। এন্ড হেমাটোগেজিয়া হচ্ছে কি ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং কে বলা হচ্ছে হেমাটোগেজিয়া। এখন ক্লিয়ার তো? ইয়েস স্যার। হ্যাঁ, দেখো একুইট আপার জিআই ব্লিডিং সেটা যদি নিয়ে আসে তাহলে আমাদের মাথায় কি কি কজ, তোমাদের কিন্তু থার্ড ইয়ার হিসেবে আমি যেটা বলতে যাচ্ছি মেসেজ হচ্ছে তোমাদের ক্লিনিক্যাল সাইডের ক্লাসগুলোতে দুইটা কোয়েশ্চেনের আনসার লাগবে। একটা হচ্ছে এটিওলজি কি, নাম্বার 2 হচ্ছে সেটার তোমার সিমটম অ্যানালাইসিস কিভাবে করব। বুঝা গেছে তো? এজ এ স্টুডেন্ট এই দুইটা কোয়েশ্চেনের আনসার তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে ফার্দার যখন ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারে যাবা তখন তোমরা তার এক্সামিনেশন, এখানে এক্সামিনেশন পর্যন্ত তোমাদের ওয়ার্ডে লাগবে, বাট লেকচারে আমরা শুধু তোমাদেরকে সিমটম অ্যানালাইসিস করা। আর ওয়ার্ডে যখন প্লেসমেন্ট থাকবে অথবা যখন ক্লিনিক্যাল ক্লাস হবে তখন তোমাদেরকে এক্সামিনেশন সম্বন্ধে আমরা ওরিয়েন্টেড করব। তো তোমাদের লেকচার মনে একটা আছে জিআইটি কিভাবে এক্সামিনেশন করতে হয়, সেটা তোমাদের নেক্সট অন্য টিচারে নিবে, তখন তোমরা সেটা সেখান থেকে এটার সাথে ম্যাচ করে বুঝতে পারবা কথাগুলা। তাহলে এটিওলজিগুলা কি কি? আপার জিআই ব্লিডিং এর মোস্ট কমন কজ হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার, 35 to 50% কেজে ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ। সেখানে নাম্বার 2 হচ্ছে তোমার অ্যানাদার কমন কজ, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ইরোশন অ্যান্ড ভেরিসিয়াল রাপচার্স। ভেরিক্স সেটা হচ্ছে কি ওয়ার্ম লাইক স্ট্রাকচার, সেগুলা ডিউ টু ডাইলেটেশন অফ দ্য vein at the especially lower esophagus, যেখানে পোর্টাল এবং সিস্টেমিক সার্কুলেশনের কমিউনিকেশন আছে, সেখানে ডিউ টু দ্য সিরোসিস স্পেশালি, আর অন্যান্য কারণে হয়, সিরোসিসের কারণে বেরিক্স হয়। সেখানে সেই বেরিসিয়াল রাপচার যদি হয় লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার, সেখানে তোমরা এই যে এই জায়গায় বেরিক্স এর দেখা যাচ্ছে vein, সেখানে যদি রাপচার হয় তাহলে আপার জিআই ব্লিডিং হয়, পেশেন্ট প্রেজেন্ট উইথ হেমাটোমেসিস এন্ড মেলানা। এন্ড আদার কজ হচ্ছে esophagitis, Mallory Weiss tear or Beers tear, and vascular malformation
carcinoma, stomach or esophagus, and aortoduodenal fistula. Rare cause, the most common cause হচ্ছে peptic ulcer disease, rupture esophageal varices, esophagitis, gastric carcinoma or esophageal carcinoma, and others are rare causes. And lower GI bleeding. In case of the lower GI bleeding, আমরা সেখানে আমরা তাহলে একটা পেশেন্ট যখন প্রেজেন্ট করবে লোয়ার জিআই ব্লিডিং এ পাররেক্টাল ব্লিডিং, সেখানে অল্টার ব্লিডিং হলে আমরা আপার জিআই ব্লিডিং কজগুলো অ্যাসেস করব। আর ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং যদি নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা তার কোনো অ্যাকর্ডিং টু দ্য এজ তাহলে আমরা সেখানে তার কোনো কোলন ক্যান্সার, তার কার্সিনোমা কোলন অর ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর কোনো rectal polyp or colonic polyp or rectal ulcer, anal fissure, hemorrhoids, and ischemia আছে কিনা, rarely diverticular disease, Meckel's diverticulum, or radiation history আছে কিনা, radiation enteritis, angiodysplasia, সেগুলা আমরা চিন্তা করব। তাহলে কমনলি আমরা চিন্তা করব কি, যদি এলডারলি পেশেন্ট হয় কার্সিনোমা কোলন, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তারপর হচ্ছে কোনো পলিপ আছে কিনা, অ্যানাল ফিশার আছে কিনা, হেমোরয়েডস আছে কিনা, দিস আর দ্য কমন কজেস অফ লোয়ার জিআই ব্লিডিং। আদার কজগুলো এখান থেকে যেগুলা দেখা যাচ্ছে তোমরা সেগুলা বই থেকে দেখে তোমরা সেখান থেকেই এগুলা খেয়াল করবা। তাহলে মোস্ট কমন কজ যে 4-5টা বলছি সেগুলা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, and abdominal pain, হ্যাঁ, এটা তো খুব ইজি এবং কমন প্রেজেন্টেশন অফ GI tract symptoms, এটা হচ্ছে মোস্ট কমন সিমটমস। সেখানে abdominal pain is a lots of causes are there, সেখানে এটা অ্যাকুইট হতে পারে and ক্রনিক হতে পারে or রিকারেন্ট হতে পারে, একবার ভালো হয় আবার আসে সিমটম। সেখানে তাহলে অরিজিন গুলা থেকে হয়, ভিসেরাল অরিজিন হয়, প্যারাটাল যেমন প্যারাটাল পেরিটোনিয়াম আছে সেখান থেকে হতে পারে, অথবা রেপার্ট পেইন, সাপোজ তোমার তার কোনো স্পাইনাল কর্ড কম্প্রেশন, আর যদি রেডিকুলোপ্যাথি বলি, রেডিকুলোপ্যাথি হচ্ছে কি স্পাইনাল কর্ড থেকে যে স্পাইনাল নার্ভ গুলা বেরিয়েছে তোমার, সেখানে যদি রোড লেভেলে কোনো কম্প্রেশন থাকে তাহলে ওই নার্ভ রোড ডিস্ট্রিবিউশনে পেইন হবে। তাহলে যেখানে লাম্বার রিজনে যদি সেরকম কোনো প্যাথোলজি থাকে, রেডিকুলোপ্যাথি থাকে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল পেইন, রেপার্ট পেইন নিয়ে আসতে পারে, অথবা কোনো একটা স্ট্রাকচারের কারণে তার, যেমন আমরা পলিসিস্টাইটিস, রাইট আপার অ্যাবডোমিনাল একটা পেইন হয়, সেখান থেকে দেখা যাচ্ছে পেশেন্টের শোল্ডার পেইন হয় ডিউ টু দ্য সেম তোমার নার্ভ সাপ্লাই, কেমন, সেটাই রেপার্ট পেইন। and psychogenic, last of all দেখা যাচ্ছে কোনো অর্গানিক কজ নাই, তখন আমরা সেগুলো এক্সক্লুড করে সাইকোজেনিক কজের কারণে আর অ্যাংজাইটির কারণে সময় অ্যাবডোমিনাল পেইন হয়। কজের ক্ষেত্রে অনেকগুলা কজ, ইনফ্লামেশন যেমন একটা অ্যাপেন্ডিসাইটিস, পলিসিস্টাইটিস, অথবা সেরকম যদি নিয়ে আসে, অথবা ক্রস ডিজিজ, অথবা আলসারেটিভ কোলাইটিস, সেগুলোতে অ্যাবডোমিনাল পেইন হয়। অ্যান্ড পারফোরেশন, সেখানে যেমন ওই যে ব্লিডিং পেপটিক আলসার যেটা বলছি, অনেক সময় এখন কম, আগেরকার দিনে দেখা যাচ্ছে তাদের পারফোরেশন অফ দ্য হলো ভিসকাস ডিউ টু দ্য পেপটিক আলসার ডিজিজ অর অ্যানাসাইড ইনডিউসড, আগে থেকে আলসার ছিল, অ্যানাসাইড ডিজিজে পারফোরেশন হয়ে গেছে, সেরকম হতে পারে। আর কোনো ট্রমাটিক কারণে অথবা ইনজুরির কারণে অথবা স্টেপিং ইনজুরির কারণে সেরকম পারফোরেশন নিয়ে আসতে পারে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণেও কিন্তু পেইন হতে পারে, আর ব্রেনাল কোলিক অথবা biliary কোলিক, যেগুলো আমরা আগে একটু পড়ছি আগে, সেটা হচ্ছে কি ব্রেনাল, বিশেষ করে ইউরেটেরিক স্টোন আর কোলিডোকোলিথিয়াসিস, পেইন হতে পারে। হ্যাঁ, and other cause যেগুলো আমরা বললাম, যেমন তোমার রেট্রোপেরিটোনিয়াল অর্গান
যদি কিডনিতে কোনো প্যাথোলজি থাকে, প্যানক্রিয়াসে কোনো প্যাথোলজি থাকে, লিভারে কোনো প্যাথোলজি থাকে, হেপাটাইটিস অথবা হেপাটোসেলুলার কার্সিনোমা, প্যানক্রিয়াটাইটিস অথবা প্যানক্রিয়াটিক কার্সিনোমা, তাহলে সেক্ষেত্রে অ্যাবডোমিনের যে কোনো স্ট্রাকচার, যে কোনো অর্গান সেখান থেকে, যেমন রেনাল সেল কার্সিনোমা, সেখানেও রেনাল পেইন হতে পারে, অথবা পাইলোনেফ্রাইটিস, ইভেন যেমন ইউটিআই, ইউনারি ট্র্যাক্ট ইনফেকশন অর সিস্টাইটিস, সেগুলোতেও কিন্তু অ্যাবডোমিনাল পেইন হতে পারে। অ্যান্ড আরেকটা যেটা বলছি, স্পাইনাল কর্ড কম্প্রেশন অর স্পাইনাল প্যাথোলজি অথবা অ্যাবডোমিনাল ওয়ালে কোনো প্রবলেম যদি হয়, সেখান থেকেও অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে। বুঝা গেছে তো? ইয়েস স্যার। এখন একটা অ্যাবডোমিনাল পেইন সেটা যদি নিয়ে আসে পেশেন্টকে, আমরা কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো, ইট মিনস হাউ টু take the history of when the patient present with abdominal pain. যেমন আমরা একটা প্রথমে যে কোনো একটা পেইন, বডির যে কোনো জায়গায় যদি পেইন হয়, তখন আমরা যে হিস্ট্রিটা নিই সেটা হচ্ছে সাইড, মানে সাইড অফ পেইন দিয়ে আমরা বুঝতে পারি। যেমন অ্যাবডোমেনে 9টা কোয়াড্রেন্ট করা আছে, তোমরা জানো 9 কোয়াড্রেন্ট, সেখানে কয়েকটা ইমাজিনারি লাইন দিয়ে, সেটা হচ্ছে কি কি, তাহলে এপিগ্যাস্ট্রিক রিজন আছে, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, আম্বিলিকাল রিজন, প্যারাআম্বিলিকাল রিজন আর লয়েন হাইপোগ্যাস্ট্রিক, সেগুলো আছে না, 9টা রিজন আছে। জি তাহলে স্যার। রিজনের যে কোনো একটা থেকে যদি দেখা যাচ্ছে যে পেশেন্ট যদি এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা চিন্তা করব তার কোনো পেপটিক আলসার ডিজিজ আছে কিনা, গ্যাস্ট্রিক কার্সিনোমা আছে কিনা, রাইট আপার অ্যাবডোমেন অথবা রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন যদি হয়, তাহলে আমরা পলিসিস্টাইটিস কিনা, অথবা তোমার লাইন পেইন, দ্যাট মিনস পেরিয়াম্বিলিকাল রিজনে, যেটা রাইট এন্ড লেফট লয়েন আছে, সেখানে যদি পেইন হয়, তাহলে রেনাল অরিজিন কিনা, যেমন সেখানে পাইলোনেফ্রাইটিস অর রেনাল সেল কার্সিনোমা কিনা, সেটা আমরা সাসপেক্ট করব। এন্ড লোয়ার অ্যাবডোমিনাল, মিড লোয়ার অ্যাবডোমিনাল পেইন যদি হয়, তাহলে সিস্টাইটিস কিনা অর কোনো রেক্টাল প্যাথোলজি কিনা, আমরা সেটা চিন্তা করব। আমরা খেয়াল করতে পারতেছি, তাই না? জি স্যার। অনসেট দিয়ে আমরা ক্রনিক, অ্যাকুইট আর আমরা সেটা একটা সিভিয়ারিটি বুঝতে পারি অনেক সময়। এন্ড ক্যারেক্টার দিয়ে আমরা বুঝতে পারি সেটা কি শার্প পেইন, যেমন এপিগ্যাস্ট্রিক রিজন একটা শার্প পেইন হচ্ছে, তার কোনো পেপটিক আলসার ডিজিজ অর পারফোরেশন অথবা প্যানক্রিয়াটাইটিস, অথবা যদি দেখা যাচ্ছে যে কলিকি পেইন, সেটা সেক্ষেত্রে তোমার কলিকি পেইন যদি হয়, কলিডোকলিথিয়াসিস অর ইউরেটারি কলিক সেখানে হতে পারে। ইউরেটারি কলিক চিন্তা করবা, যেমন একটা কলিকি পেইন তোমার যেটা রেনাল রিজন থেকে শুরু করে লয়েন টু ব্রাইন পর্যন্ত সেটা একটা ট্রান্সমিট হয়, সেটা আমরা অনেক সময় সাসপেক্ট করতে পারি। তাহলে ক্যারেক্টার দিয়ে পেশেন্টের এটার অরিজিন কোত্থেকে হচ্ছে। ডাল পেইন যদি হয় লয়েনে, সেটা রেনাল অরিজিন, কোনো রেনাল সেল কার্সিনোমা কিনা, সেটা আমরা বুঝতে পারি। অ্যান্ড রেডিয়েশন, যেমন রেডিয়েশন দিয়ে অনেক সময় আমরা ডায়াগনোসিসে একটু আমাদেরকে হেল্প করে। যেমন যদি এপিগ্যাস্ট্রিক পেইন হুইচ ইজ রেডিয়েট টু দ্য ব্যাক, তাহলে আমরা সাধারণত চিন্তা করি কোনো প্যানক্রিয়াটাইটিস কিনা। আবার সামটাইমস দ্য পেপটিক আলসার ডিজিজ পেইন ট্রান্সমিট টু দ্য ব্যাক অলসো। তাহলে সেক্ষেত্রে আমরা এগুলা মাথায় আমরা, অথবা তার রাইট আপার অ্যাবডোমিনাল পেইন হুইচ ইজ রেডিয়েট টু দ্য রাইট শোল্ডার, তাহলে সেখানে আমরা কোলিসিস্টাইটিস কিনা আমরা সেটা চিন্তা করতে পারি। আর হচ্ছে অ্যাসোসিয়েটেড ফিচার্স, অ্যাবডোমিনাল পেইনের সাথে কোনো পেশেন্টের বমি আছে কিনা, জ্বর আছে কিনা, ওয়েট লস আছে কিনা, অল্টার্ড বাউল হেবিট আর ডায়রিয়া আছে কিনা, সেগুলা আমরা, তাহলে সেগুলা যদি অ্যাসোসিয়েটেড হিস্ট্রিগুলো আমরা সার্চ করি, তাহলে আমরা আমাদের ডায়াগনোসিসে আমরা বুঝতে পারবো। তাহলে প্রলং একটা পাইরেক্সিয়া যদি থাকে, দ্যাট মিনস ফিভার যদি থাকে, পেশেন্টের সাথে যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, বিশেষ করে ওয়েট লস থাকে, তাহলে আমরা কোনো ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস সেগুলো আমরা অনেক সময় পাই, অথবা আদার্স পার্ট অফ দ্য জিআইটিতে কোনো সেরকম ইনফেকশন আছে কিনা আমরা চিন্তা করতে পারি। এবং অ্যাবডোমিনাল পেইনের সাথে যদি বমি থাকে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে, তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কিনা আমাদের মাথায় কাজ করবে। তাহলে আমরা অ্যাসোসিয়েটেড হিস্ট্রি দিয়েও আমরা কিন্তু আমরা ডায়াগনোসিসে পৌঁছতে পারি। দেন টাইমিং, সেটা অনেক সময় অ্যাবডোমিনাল পেইন এটা ইন্টারমিটেন্ট হচ্ছে কিনা, কন্টিনিউয়াস হচ্ছে কিনা, সেগুলো দিয়েও কিছু রেয়ার ডিজিজ অনেক সময় সেটা বোঝা যায়। যেমন পোরফাইরিয়া একটা মেটাবলিক ডিজিজ আছে, সেখানে
রিকারেন্ট, এটা একটা ইন্টারমিটেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট নিয়ে প্রেজেন্ট। এক্সাজারবেটিং ফ্যাক্টরস, সেখানে পেশেন্টের যেমন কোনো ব্যথাটা বাড়ে কেমনে অথবা কমে কেমনে, রিলাইভিং ফ্যাক্টর সেগুলো দিয়ে, যেমন এক্সাজারবেটিং ফ্যাক্টর যদি মোমেন্টে বাড়ে, ব্যাক পেইন থাকে, সাথে অ্যাবডোমিনাল পেইন থাকে, তাহলে তার মাসকুলোস্কেলেটাল পেইন অথবা তার কোনো স্পাইনাল প্যাথোলজি আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। আর খাওয়ার সাথে রিলেশন আছে কিনা, যদি পেশেন্ট দেখা যাচ্ছে যে আফটার মিল সাথে সাথে পেশেন্টের পেট ব্যথা হয়ে যায়, তখন সেটা আমরা চিন্তা করি তার কোনো পেপটিক আলসার ডিজিজ, স্পেশালি গ্যাস্ট্রিক আলসার অথবা প্যানক্রিয়াটাইটিস অথবা ক্রস ডিজিজ সেগুলো আছে কিনা, অথবা ভাস্কুলার সেটাকে কি বলে, অথবা ইস্কেমিয়া, জিআই ইস্কেমিয়া, মানে তার কোনো ইন্টেস্টাইনাল তোমার সার্কুলেশনে যদি হ্যাম্পার থাকে, ইস্কেমিয়া থাকে, তাহলে অ্যাবডোমিনাল পেইন হয় আফটার টেকিং মিল। তাহলে এই বিষয়গুলা থেকে আমরা বুঝতে পারবো যে তার কোনো অ্যাবডোমিনাল পেইনের কারণ কি। আর এটা হচ্ছে রিলাইভিং ফ্যাক্টর, যেমন পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, গ্যাস্ট্রিক ওষুধ তোমরা অনেকেই খাও, সবাই খায়, সেখানে দেখা যাচ্ছে যে পেট ব্যথা করে গ্যাস্ট্রিক ওষুধ খেলে ভালো লাগে, সেটা ইন্ডিকেট করে এটা পেশেন্ট মে সাফারিং ফ্রম দ্য পেপটিক আলসার ডিজিজ, কেমন, অর অ্যান্টাসিড খেলে ভালো লাগে, সেটা হচ্ছে রিলাইভিং ফ্যাক্টর। অথবা ব্যথার ট্যাবলেট খেলে ভালো লাগে, রিলাইভিং ফ্যাক্টর, কেমন। অনেক সময় খাওয়া খেলে আপনার খাওয়ার পরে ভালো লাগে, ডিউডেনাল আলসার, এই জন্য ডিউডেনাল আলসারের রুগীগুলা ওয়েট গেইন হয়, রাতের বেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে পেট ব্যথার কারণে। আবার গ্যাস্ট্রিক আলসারটা হচ্ছে উল্টা, ভয়ে এরা খায় না, ওয়েট লস হয়। সে তাহলে সিভিয়ারিটি আমরা সেটা তো বুঝতে পারবো পেশেন্টের, সেগুলো সিভিয়ারিটি স্কেলটা মাপার জন্য ভিজুয়াল অ্যানালগ স্কেল, আরো অনেক স্কেল আছে, সেগুলো তোমাদের এখন লাগবে না, পরবর্তীতে তোমরা পড়ো। একটু বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। ঠিক আছে। And another important topic is diarrhea. হ্যাঁ, এটা মোরাললেস সবারই কোনো না কোনো সময় হয়তো এক্সপেরিয়েন্স থাকতে পারে। সেটা হচ্ছে কি, ডায়রিয়া হচ্ছে when we call the diarrhea, gastroenterologists define the diarrhea as the passage of more than 200 gram of stool daily, or bowel, if the bowel move more than 3 times per day, সেটা যদি হয় অনেক সময় সেটা ডায়রিয়া বলা যেতে পারে। তবে এটা হচ্ছে অথেন্টিক ডেফিনেশন, 200 গ্রামের উপর স্টোল যদি পাস করে মোর দেন 200 গ্রাম পার ডে, তাহলে সেটা ডায়রিয়া। সেটাকে অন দ্য ডিউরেশন সেটাকে ভাগ করা হয়েছে একুইট অ্যান্ড ক্রনিক ডায়রিয়া। ইন বিটুইন একুইট অ্যান্ড ক্রনিক ডায়রিয়া আর একটা পারসিস্টেন্ট ডায়রিয়া বলা হয়। তাহলে আমরা শুধু একুইট অ্যান্ড মোর লেস দেন 14 days হলে একুইট ডায়রিয়া, মোর দেন 1 month হলে আমরা ক্রনিক ডায়রিয়া বলবো। এখানে lots of causes are differential diagnosis of diarrhea, especially acute diarrhea. সেখানে হচ্ছে কি infectious cause, সেখানে gastroenteritis, sepsis, malaria and pneumonia. Gastroenteritis সেখানে bacterial cause, viral cause, protozoal cause. Bacterial cause এর মধ্যে আবার সেখানে তোমার টক্সিন মেডিয়েটেড, যেমন Bacillus cereus, Staphylococcus cereus, Clostridial difficile, সেই অর্গানিজমগুলো টক্সিন প্রোডাকশন করে। এই টক্সিনের কারণে ইন্টেস্টাইন থেকে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট লস হয়, সেখানে শুধু ওয়াটারি ডায়রিয়া হয়, নন ইনভেসিভ ডায়রিয়া, ওয়াটারি ডায়রিয়া ডিউ টু টক্সিন মেডিয়েটেড। অ্যান্ড ইনভেসিভ ডায়রিয়া সেখানে যেমন সালমোনেলা, শিগেলা, তারপর হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজিনি, ইয়ারসেনিয়া কলাইডিস, অথবা অ্যান্টেরো হিমোরেজিক ইকোলাই অথবা ইকোলাই, সেখানে এই অর্গানিজমগুলো আবার ইনভেসিভ ডায়রিয়া করে। ইনভেসিভ ডায়রিয়াতে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ অ্যাসোসিয়েটেড উইথ ব্লাডি ডায়রিয়া। অ্যান্ড তাহলে আদার্স নন ডিজাই কজগুলো হচ্ছে কি, সেপসিসে ডায়রিয়া হতে পারে, ম্যালেরিয়াতে ডায়রিয়া হতে পারে, রিয়ালি ইন কেস অফ দ্য নিউমোনিয়া তো ডায়রিয়া হতে পারে, স্পেশালি লেজিওনেলা ইনফেকশন, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, সেখানে ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। এই যে এখন যেটা কোভিড ইনফেকশন, সেখানেও কিন্তু পেশেন্ট সাফারিং ফ্রম দ্য নিউমোনিয়া as well as the diarrhea also. Come on. And viral infection, rotavirus infection and protozoal infection, amoebiasis, giardiasis, etc. And non-GI cause, non-infectious cause. Non-infectious cause এর ক্ষেত্রে, GI এর ক্ষেত্রে যেমন
ক্রনিক ডায়রিয়া যদি থাকে অথবা সেটা সামটাইমস দ্য রিকারেন্ট ডায়রিয়া আসতে পারে, সেটা হচ্ছে কি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটা আমরা বলছি ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, অথবা বাউল ম্যালিগন্যান্সি, সেগুলো থেকে হতে পারে মেটাবলিক, সেখানে থাইরয়েডোক্সিকোসিস, ডায়াবেটিক কিটোসিডোসিস, সেগুলো থেকে হতে পারে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি থেকে হতে পারে। আর ড্রাগসের ক্ষেত্রে যেমন অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিকে ডায়রিয়া করতে পারে। তারপর হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগস, সেগুলোতে ডায়রিয়া হতে পারে। আরো অনেক ড্রাগস আছে। অ্যান্ড দেন ক্রনিক আর রিল্যাপসিং ডায়রিয়া, যদি একটা পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে ক্রনিক ডায়রিয়া নিয়ে, তাহলে আমরা সেখানে পেশেন্ট থেকে হিস্ট্রি নিয়ে আমরা 3টা গ্রুপে ভাগ করে ফেলবো। সেটা হচ্ছে কি, এটা কি কলোনিক ডায়রিয়া, এটা কি ম্যাল অবজর্পশন, নাকি এটা স্মল বাউল ডায়রিয়া। সেই হিস্ট্রি নিয়ে আমরা কিভাবে বুঝতে পারবো আমরা দেখতেছি। এটার আগে আমরা একটা হিস্ট্রিটা কিভাবে নিব দেখি, দেন আমরা ক্রনিক ডায়রিয়া বিষয়ে বলবো তোমাদেরকে। এটা একুইট ডায়রিয়া নিয়ে আসলে আমরা হোয়াট হিস্ট্রি উইল ইউ টেক। নাম্বার 1 হচ্ছে history should be addressed food ingested, তাহলে সেখানে পেশেন্ট পিওয়ার্স ব্যাগে সে কি ফুড নিয়েছে সেটা আমাদের একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে, এই কারণে ফুড পয়জনিং কিনা সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য। যেমন সে র এগস অথবা র হট ডগ অর সেগুলো এই ধরনের কোনো আনপাস্টুরাইজ কোনো মিল্ক, সিজিং অথবা আন্ডারকুক মিট সেগুলো যদি নেই, তাহলে সেই কোনো ফুড পয়জনিং এ সাফার করতেছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। ডিউরেশন দিয়ে আমরা ওই যে বললাম সেটা অ্যাকুইট, ক্রনিক আর পারসিস্টেন্ট ডায়রিয়া আমরা বুঝতে পারবো। ফ্রিকোয়েন্সি অফ ডায়রিয়া দিয়ে আমরা পেশেন্টের সিভিয়ারিটি অ্যাসেস করতে পারবো, ডিহাইড্রেশন অ্যাসেস করতে পারবো। এন্ড প্রেজেন্স অফ স্টিয়াটোরিয়া, স্টিয়াটোরিয়া হচ্ছে কি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফিচার্স অফ malabsorption, especially fat malabsorption. সেখানে হচ্ছে কি, when the patient present with bulky pale stool which is floating in the pan after flushing, অর্থাৎ সে যদি অনেক বাল্কি পেল স্টুল থাকে, ফ্লাশ করার পরে যদি সেখানে স্টুলটা বেশি থাকে, তাহলে সেখানে ফ্যাট ম্যালঅবজর্পশন ইন্ডিকেট করে, সেটাকেই বলা হচ্ছে স্টিয়াটোরিয়া। অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন অর টেনেসমাস, সেখানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন যদি থাকে, স্পেশালি ইন্টেন্স ডিজায়ার টু দ্য পাস দ্য স্টুল, সেটাকে টেনেসমাস বলে। সেখানে ডিউরিং দ্য ডেফিকেশন যদি খুব বেশি পেশেন্টের পেট ব্যথা হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, সেখানে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি, তখন তার মানে বাথরুমে গেলে কোদ দেওয়া লাগে কিনা, সেটাকে টেনেসমাস বলা হয়। ইন্টেন্স ডিজায়ার টু দ্য পাস স্টুল ডিউরিং ডেফিকেশন, সেটাকে টেনেসমাস বলি। তাহলে সেগুলো আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। ফিভার আছে কিনা, ওয়েট লস আছে কিনা, ব্লাডি ডায়রিয়া আছে কিনা, সেটা আমরা আদার ফ্যামিলি মেম্বার হ্যাভ বিন এফেক্টেড, সেটা যদি অন্যান্য ফ্যামিলি মেম্বার যদি এফেক্টেড থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো তার ফুড পয়জনিং হয়ে গেছে কিনা। আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি, তোমাদের পার্সেন্টেজ তো নিতে হবে, কিভাবে নিবা, সময় তো কম। Another troublesome symptoms is constipation. Constipation হচ্ছে is defined as the infrequent causes of hard stool. About absolute constipation আছে আরেকটা টার্মিনোলজি, সেখানে এটার কজগুলো কি হতে পারে, জিআই কজ, নন জিআই কজ। জিআই কজের ক্ষেত্রে ডায়েটারি ফ্যাক্টরস স্পেশালি মোর ইম্পর্টেন্ট। যদি পেশেন্ট ডেফিসিয়েন্ট উইথ ফাইবার কন্টেনিং ডায়েট, তাহলে সেক্ষেত্রে পেশেন্ট মে সাফারিং ফ্রম কনস্টিপেশন। তাহলে একটা নর্মাল পিপলের অ্যাবাউট ডায়েটের প্রায় 25% তোমার ফাইবার কন্টেনিং ডায়েট ইনটেক করতে হয়। তাহলে সেক্ষেত্রে পেশেন্ট যদি সেরকম ডায়েটারি ফাইবার যদি ইনটেক না করে, তাহলে তার কনস্টিপেশন হবে। প্লেন্টি অফ ফ্লুইড যদি সেই ইনটেক না করে, তাহলে কনস্টিপেশন হবে। অ্যান্ড জিআই কজের ক্ষেত্রে স্ট্রাকচারাল কজ, যেমন এই যে আমরা বললাম, সেখানে মোস্ট কমন হচ্ছে কি, তার কোনো স্ট্রাকচারাল কজের ক্ষেত্রে কোনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে কিনা, অথবা বাউল ম্যালিগন্যান্সি আছে কিনা, অথবা বিনাইন টিউমার আছে কিনা, অথবা তার যে নিউরোমাসকুলার জাংশনের যে প্রবলেম, সিস্টেমিক স্ক্লেরোসিস বলছি, সেখানে তার নিউরোমাসকুলার জাংশনে মাসেল, স্মল মাসেল ফাইব্রোসিস হয়, সেখানে তার স্ট্রিকচার হতে পারে, সেখানে তার কনস্টিপেশন হতে পারে। পার্কিনসন ডিজিজে
কনস্টিপেশন হতে পারে, তাহলে অ্যান্ড মোটিলিটি ডিসঅর্ডার, সেগুলাও নিউরোমাসকুলার জাংশনে যদি প্রবলেম হয় তাহলে সেখানে তার গ্যাস্ট্রিক মোটিলিটি, ইন্টেস্টাইনাল মোটিলিটি প্রবলেম হলেও সেখানেও তার হতে পারে নিউরোলজিক্যাল প্রবলেমও হতে পারে। অ্যান্ড নন জিআই কজ, সেখানে হচ্ছে কি যেমন নিউরোলজিক্যাল ডিজিজ, যেমন সেরিব্রোভাস্কুলার ডিজিজ, স্ট্রোকের পেশেন্টে অনেক সময় ব্যাড রিটার্ন থাকে, তাদের সেরকম বাউল মুভ করে না, কনস্টিপেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। মেটাবলিক ডিজিজ যেমন হাইপোথাইরয়েডিজম, এটা একটা এন্ডোক্রাইনোপ্যাথি, থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি হয় হাইপোথাইরয়েডিজমে, সেখানে তার কনস্টিপেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট, এটা একটা। আর হচ্ছে ডায়াবেটিসের অনেক কমপ্লিকেশনে কনস্টিপেশন নিয়ে আসতে পারে, অটোনমিক নিউরোপ্যাথি, সেটা একটা কজ। আর ড্রাগসের ক্ষেত্রেও কিন্তু সেখানে অনেকগুলা ড্রাগস সেখানে কনস্টিপেশনে রোল প্লে করে। আচ্ছা যাক, তোমাদের আমার মনে হয় এতটুকুই আজকে। আমি একটু র্যাপিডলি বলতে হয়েছে কারণে অনেকগুলো সিমটমস, তো আমি খুব সুপারফিশিয়ালি বলার চেষ্টা করেছি তোমাদের। এর মধ্যে হয়তো অনেকেরই একটু বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা একটু এই টপিকসগুলা নিজেরা একটু দেখে নিও। আমার মনে হয় খুব বেশি আমি পড়াইনি তোমাদের এখানে, তোমাদের মোটামুটি একটু দেখে নিলে আশা করি তোমাদের সমস্যা হবে না। তো আমি স্যার স্লাইড 27 নাম্বারটা একটু দিবেন জি স্যার। 27 নাম্বার স্লাইডটা স্যার। প্রেজেন্ট স্লাইড 27 স্যার, ডায়রিয়ার টাইম গুলো স্যার, ডায়রিয়া টাইম গুলো স্যার, ওই স্লাইডটা একটু মিস হয়ে গেছে। ডায়রিয়া না, জি স্যার, টাইমটা। তোমাদের এই যে মনিটরকে বলছি, তুমি অ্যাবসেন্ট কে কে আছে আমাকে একটু মেসেজ করে রোল নাম্বারগুলো পাঠাও। ওকে স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ তুমি পাঠাও, এখনই পাঠাও, আমি ওইটা থ্যাংক ইউ স্যার। এই যে এই স্লাইডটা না স্যার, পাইছি স্যার ওই টাইমটা, ডায়রিয়া টাইম গুলো। ওই যে টাইম, হ্যাঁ হ্যাঁ এটা বুঝা যাচ্ছে না। জি স্যার। এখনো ওয়েট করতেছে কে ঢোকার জন্য? তাহলে আমরা কি সবাই মোটামুটি শেষ? তো কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার হ্যাঁ স্যার স্টেটোরিয়া আর টেনিস মাস্টার একটু বললে ভালো হবে। স্টেটোরিয়া হচ্ছে এটা ইন্ডিকেট দ্য ফ্যাট ম্যালঅবজর্পশন। কখন আমরা বুঝতে পারবো? পেশেন্ট যখন ডায়রিয়ার হিস্ট্রি দিবে, আমরা তখন পেশেন্টকে জিজ্ঞেস করব যে আপনার বাথরুম করার পরে যদি ফ্লাশ করেন তাহলে সেটা পানির উপর আপনার যে মানে স্টোলটা বেশি থাকে কিনা, সেটা যদি থাকে তাহলে ইট ইন্ডিকেটস দ্য ফ্যাট ম্যালঅবজর্পশন। সেখানে যদি মোর দ্যান 6 গ্রাম ফ্যাট যদি স্টোলের সাথে পাস করে পার ডেতে, সেটাকে স্টেটোরিয়া বলে। এখন বুঝে গেছে? তাহলে ইটস হচ্ছে পেল বাল্কি স্টোল ফ্লোটিং ইন দ্য প্যান আফটার ফ্লাশিং। বুঝে গেছে তো? ইয়েস স্যার। আচ্ছা, বালবার পালসিটা একটু বলবো। বালবার পালসি স্যার, বালবার পালসিটা কি ওটা একটু হ্যাঁ আমি বুঝাচ্ছে না, বড় করে বলো। স্যার বালবার পালসি। বালবার পালসি, আচ্ছা ঠিক আছে দাঁড়াও বলতেছি। ওই টেনেসমাসটা হচ্ছে পেশেন্ট যখন বলে যে ডায়রিয়া হচ্ছে, তখন আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি আপনার পেট ব্যথা আছে কিনা, যদি বলে যে আছে, পেট ব্যথা থাকলে কোদ দেওয়া লাগে কিনা, যদি বলে যে হ্যাঁ কোদ দেওয়া লাগে, তাহলে তখন আমরা ধরে নিই যে এটা টেনেসমাস। দ্যাট মিনস ইন্টেন্স ডিজায়ার টু দ্য পাস আ স্টুল ডিউরিং ডেফিকেশন। বুঝা গেছে? ইয়েস স্যার। একটু আবার হ্যাঁ আবার আচ্ছা, আরেকটা বালবার পলসি বলছে একজন, সেটা একটু বলি। Bulbar palsy and pseudobulbar palsy. Lower motor neural lesion of 9, 10, 11, 12 cranial nerve is called bulbar palsy. Or upper motor neural lesion of the same nerve যদি হয় তাহলে সেটা হচ্ছে pseudobulbar palsy। তাহলে কজগুলা কি? কজগুলা তোমরা নিউরোলজিতে পড়বা,
যেমন বালবার হচ্ছে ব্রেন স্টিমে এটা 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভ অরিজিনটা কোথায় তোমাদের জানা আছে? অ্যানাটমিতে পড়ছো না? Yes, sir. লাঙ্গাটা, তাই না? জি স্যার। Yes, sir. আর সিডোবালবার হচ্ছে যদি ওই যে মোটর এরিয়া থেকে ওই ক্রেনিয়াল নার্ভের যে নার্ভগুলা অরিজিন হয়েছে সেখানে যদি লিশন হয়, বুঝছো তো? মোটর নার্ভ উইথ দেয়ার এক্সনস, একটু কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য আমার মনে হয়, এটা নিউরোলজিতে তোমরা আস্তে আস্তে পড়বা। একটু মনে রাখো যে লোয়ার মোটর টাইপ লিশন যদি হয় 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভ ইজ কল্ড বালবার পলসি। আবার আপার মোটর নিউরন লিশন হলে সেটাকে কি বলে? সিডোবালবার পলসি। Sidobalbar. বুঝছো তো? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে কিনা? না থাকলে আমার মনে হয় টাইম শেষ। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে রিগার্ডিং দ্য টপিকস আর কি, হ্যাঁ ক্লাস আছে? Sir, projectile vomiting মানে কি? হ্যাঁ এই যে তোমার সঙ্গে আরেকটা ক্লাসের জন্য টিচার ওয়েট করতেছে মনে হয়, কুইকলি বলো। Sir, projectile vomiting মানে কি? বোঝা যাচ্ছে না, বড় করে বলো। আচ্ছা, Sir, projectile vomiting. হ্যাঁ ভমিটিং, প্রজেক্টাইল ভমিটিং। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে যেমন মনে করো একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে কি? ডিউ টু আমরা বলছি যে স্টোমাকে পাইলোরাসের যদি কোনো টিউমার হয় অথবা ক্রনিক ডিউডেনাল আলসার আছে, সেখান থেকে সেটা স্ট্রিকচার হয়ে সেখানে বন্ধ হয়ে গেল, তাহলে পেশেন্ট যখন ফুড ইনটেক করবে সেই ওই খাওয়া তো নিচের দিকে পাস করবে না, আঙ্গুল ঢুকায় অথবা সেই বমি করে দিবে অথবা বমি হয়ে যাবে, প্রজেক্টাইল ভমিটিং হয়, সেখানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। আচ্ছা, আমার মনে হয় আজকে আর এরকম বেশি কোয়েশ্চেন করা যাবে না। নেক্সট ক্লাসে যদি আমি অ্যাপ্রোচ টু হেপাটোবিলিয়ারি সিস্টেমটা পড়াই, এখানে অনেক সময় থাকতে পারে, সেখানে এই রিলেটেড কোনো টুকটাক কোয়েশ্চেন থাকলে তোমরা হয়তো করলে আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। আজকের মতো মনে হয় আমি শেষ করলে ভালো হবে। তাহলে আমি মনিটরকে বলবো আমার কাছে নাম্বারটা পৌঁছে দাও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ ফর প্যাশন হিয়ার। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো রোলগুলো দেওয়া হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে।